পৃথ্বীরাজ, ভালো নেই গো। তোমাদের মতো বিশেষভাবে সক্ষম যারা এখনো 3 বছর ধরে একভাবে পড়ে আছো, তাদের জন্য মোটেও ভালো নেই। ইমরান ভাই বলছে রয়্যাল বেঙ্গল টাইগার তেমন কিছু নয়, কিন্তু অধিকার লড়াইয়ে কোনো সমঝোতা নেই। অধিকার লড়াইয়ে কোনো সমঝোতা নেই, কোনো সমঝোতা নেই। আমাদের নন্দিতা ম্যাডাম বলছে হিরো তো না, না হিরো না, পুরোপুরি জিরো। যতক্ষণ না পর্যন্ত 2017 এই নন্দিতা দি খুব অল্প সংখ্যক, মানে অল্প কয়েকটা নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারিনি। বয়স হচ্ছে, নিয়োগ হবে হবে করে 3 বছর পেরিয়ে গেছে। একদম একদম অপেক্ষায় আছি তো ওই দিনটার জন্য। ইমরান ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, যে কথাটা সবচেয়ে প্রথমে বলবো, সিরিয়াস মুডে বলবো, আমি দেখতে পাচ্ছি না কতজন লাইভ দেখছে। একদম থ্যাংক ইউ, বিয়ে দাও। যে কথাটা প্রথমে, লাইভটা শেয়ার হচ্ছে একটু, যে কথাটা প্রথমে বলবো, আপনি আন্দোলন করছেন, আপনার আন্দোলন দেখে ওরা উপহাস করছে, কিন্তু ওরা জানে না এই আন্দোলন কত রূপ নিতে পারে, এই আন্দোলন কোথায় পৌঁছে যেতে পারে। নমস্কার, 2022 প্রাইমারি টেট উত্তীর্ণ হবু শিক্ষক, বিদেশ গাজী আমি। আপনারা অনেকেই চিনে থাকবেন যারা এই প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন বা প্রাইমারি শিক্ষকতার লাইনে আছেন। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে ভিক্ষা। মানে আমরা ভিক্ষা চাইছি, আমাকে দিন, আমাদের শূন্য পদে রিক্রুটমেন্ট করুন। ভিক্ষা চাইছি আমরা, ভিক্ষা চাইছি, ভিক্ষা। গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচিত সরকারের কাছে ভিক্ষা চাইছি, এ দুয়ারে ও দুয়ারে, এ দুয়ারে, যে আমাদের ভ্যাকান্সিটা একটু বাড়ান না, হাতে পায়ে ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদেরকে একটা কথা, ভ্যাকান্সিটা বাড়ান না। অনেক বয়স্ক ক্যান্ডিডেট আছে, আমরা হয়তো এবার স্বপ্নটা পূরণ করতে পারবো। আজকে যে ছেলেটা, যে মেয়েটা এই 3 বছর অপেক্ষা করে যে স্কুলে ঢুকতে পারবে না, যে যার স্বপ্ন পূরণ করতে পারবে না, তার অবস্থাটা কি হবে? সে কি হবে তাহলে? সে কোন পেশায় যাবে? তার বয়স নেই এখন, সে কোন পেশায় যাবে? কেউ বলতে পারবেন এর উত্তর আছে? যে 3 বছর পড়াশুনো করলো, যারা টেট কোয়ালিফাইড হয়নি তারা অন্য পেশায় যেতে পারে, কিন্তু যারা টেট কোয়ালিফাইড, মানে আমার কয়েকজন বলছিলেন, কয়েকজন আধিকারিক বা কয়েকজন মানে ভালো উচ্চপদস্থ ব্যক্তি বলছিলেন যে নিটে অনেকে পাস করে, সবাই কি চাকরি পায়? এই কথাটা আমি অনেকবারই শুনেছি। কিন্তু আমার কথা, ওয়েস্ট বেঙ্গলের টেট মানেই নিয়োগ। 2014 সালে ফার্স্ট 14 টেট 16 নিয়োগ, 48,000 নিয়োগ। সেই একই টেট থেকে 16,500 নিয়োগ 19-20 সালে। আবার 2022 সালে নিয়োগ হলো 14 টেট থেকে। তাই একটা টেট 3 বার সুযোগ পায়। আর যার ওএমআর নেই, যার কে পরীক্ষা দিয়েছে তার কোনো কিছুই নেই, সব ডিস্ট্রয় হয়ে গেছে। সেই টেট থেকে 48,000 আর 10 58 আর 6 কত, 58, 59, 60, 61, 62, 63, 64,000 নিয়োগ করেছে 2014 টেট থেকে। পরে 12,000 আমি অ্যাড করিনি। কি এত মধু ছিল বলতে পারেন? নিটের সাথে এর সাথে এক করলে হয়? রিভু মাহাতো বলছেন জেন জেড আন্দোলনের ডাক দাও। এটা কি আপনারা জানেন?
এটা হচ্ছে এমন একটা গণ অভ্যুত্থান, এমন একটা গণদাবি, এমন একটা গণ আন্দোলন একটা সরকারকে সারকার করে দিয়েছিল। মানুষের যখন খাদ্য, বস্ত্র, বাসস্থান আর শিক্ষা, এখানে যদি মানুষের টান পড়ে, মানুষের অভাব হয়, তাহলে কিন্তু মানুষ ঘরে বসে থাকবে না। আজকে পুলিশ দিয়ে আটকাবেন, 100 জন আসবে, পরের দিন 1000 জন আসবে, পরের দিন 1 লাখ আসবে। তাদের উপর যদি পুলিশি অত্যাচার হয়, পরের দিন 1 লক্ষ নামবে। পারবেন আটকাতে? পারবেন? ইতিহাস সাক্ষী আছে। আজকে 50,000 শূন্যপদ দিলে কি ক্ষতি? এটা কেউ কারোর ব্যক্তিগত সম্পত্তি থেকে তাদের স্যালারি দেবে না। আজকে একটা স্কুল বন্ধ হয়ে গেলে এই সরকার, মনে করুন 20 বছর পরে, 30 বছর পরে এই সরকার থাক আর না থাক, তখন কি কেউ জবাবদিহি করতে পারবে যে এই স্কুলটা বন্ধ হলো কেন? কেউ বলতে পারবে? কেউ জবাবদিহি করে আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি কি তার কাছে কেউ জিজ্ঞাসা করতে পারবে যে স্কুলগুলো বন্ধ করলেন কেন? আপনার এই 35 বছর কি 40 বছরে বা 22 বছরে কি 20 বছরে এতগুলো প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে? তথ্য তো সব থেকে আছে, দেখতে পাচ্ছি আমরা সবাই। সরকার সমস্ত রকম ট্যাক্স নিচ্ছে আমাদের কাছ থেকে, আমরা সমস্ত রকম ট্যাক্স বিভিন্ন রকমভাবে সরকারকে দিয়ে রাজস্ব দিচ্ছি, সরকার একটা সেগুলো চালাবে। তা না করে দান ধ্যান ভাতা এইসব করেই চলে যাচ্ছে। পাড়ায় পাড়ায় সমাধান কি দরকার? পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় তো আলাদা ডিপার্টমেন্ট আছে, পঞ্চায়েত আছে, আলাদা আলাদা পৌরসভা রয়েছে, কাউন্সিলর রয়েছে, এগুলো হোক। কিন্তু নিয়োগের বেলায় কাঁচকলা কেন? আবারও বলছি, প্রকল্প নিয়ে কোনো কথা বলছি না, নিয়োগের বেলায় কাঁচকলা কেন? কেন ভিক্ষা চাইতে হবে দুয়ারে দুয়ারে? এখানে ওখানে, ওখানে উনি বসেন, ওখানে গিয়ে হাতে পায়ে ধরতে হবে যে শূন্যপদটা বাড়ান, নাহলে আমরা পাবো না। ডিপিএসসি যদি শূন্যপদ, যে শূন্যপদ দিচ্ছে 75, 100, 200, 300, এই ভ্যাকান্সি যদি প্রাইমারিতে শুধু ডিপিএসসির উপর নির্ভর করে যদি প্রাইমারিতে নিয়োগ শুরু হয়, তাহলে ভাববেন 2022 স্টেট ম্যাক্সিমাম সব বঞ্চিত থেকে যাবে। আমরা ভেবেছিলাম হয়তো আগে ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করবে, আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করবে ওইভাবে না, ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করে মাঝখানে হয়তো ডিউরেশন রাখবে না, হয়তো সাথে সাথে রিক্রুটমেন্টটা শুরু করে দেবে দ্রুত গতিতে, যাতে ছাত্রছাত্রীরা রাস্তায় না নামতে পারে। কারণ 10,000 ভ্যাকান্সি দিক আর 11,000 ভ্যাকান্সি দিক, টিউশনি মাস্টারগুলোর যে বক্তব্য, আরে আপনি তো একটা ভ্যাকান্সির জন্য লড়াই করবেন, আপনার এত ভয় কিসের? টিউশনি মাস্টাররা, কিছু কিছু মাস্টার আছে, ম্যাক্সিমাম বলতে গেলে, তারা এই আন্দোলন নিয়ে কোনো তাদের শুধু ব্যবসা, তাদের ব্যবসা কতজন ভর্তি হচ্ছে 2,000 2,500 টাকা করে নিয়ে ভর্তি হচ্ছে ইন্টারভিউয়ের জন্য, যে আপনি তো একটা, তারা আবার বলছে মাস্টাররা যে আপনি একটা ভ্যাকান্সির জন্য লড়াই করবেন, আপনি 20,000 হোক আর 10,000 হোক আর 5,000 হোক, সে ভেবে কি লাভ হবে? তাহলে ভেবে দেখুন, যদি একই সাথে নিয়োগ নোটিফিকেশন আসে, আপনারা রাস্তায় নামতে পারবেন না, আপনারা কিভাবে বলবেন বলুন? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা যেতে পারবেন না কোনোদিন, শিক্ষামন্ত্রীর কাছে কোনোদিন দেখা করবেন না, পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিকাশ ভবনে আমি দেখা করব না। আপনারা কি কার কাছে যাবেন বলুন? আজকে একটা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের একটা শিক্ষামন্ত্রী, তাদের সাথে দেখা করতে পারবো না আমরা। ভাই এ কোন গণতন্ত্র? এটা কোন গণতন্ত্র? আপনারা বলুন না। সব ক্ষেত্রেই বলছি কোন গণতন্ত্র এটা? আমরা কথা বলতে পারবো না? 3 বছরে একবার মুখ্যমন্ত্রী দেখা পেতে পারি না? দেখা তারা পেয়েছিল যারা ওই তিলোত্তমার আন্দোলন করেছিল। আন্দোলনটা এই লেভেলের হওয়া চাই, আন্দোলনটা আন্দোলনের মতো হওয়া চাই। 500 জন, 1,000 জন, 1,500 জন নামবেন, পুলিশ টানতে টানতে থানায় নিয়ে যাবে, কার হাত ভাঙলো পা ভাঙলো দেখবে না। পুলিশের কাজ করবে, পুলিশ আমাদের শত্রু নয়, তাদের যা অর্ডার দেবে তার সেটাই করবে। আমরা কি করতে পারি? সে আমাদের করাটা হচ্ছে না কেন? আমি চাকরি প্রার্থী মঞ্চের প্রত্যেকটা টেট উত্তীর্ণদের বলবো যে এই জায়গাটা তৈরি হচ্ছে কেন? 3 বছরে নিয়োগ হয়নি কেন? আপনারা কোনো আন্দোলন করতে পারছেন না?
আন্দোলনটা সেই লেভেলের হচ্ছে না। 11 তারিখে কেন চলে আসলেন? বিধানসভার সামনে বসে থাকা ভালো ছিল। এরা এমনিতে শুনবে না, এরা এমনিতে শুনবে না। আজকে আপনার বাবা মায়ের চোখের জল, পরিবারের চোখের জল, পরিবারের দারিদ্রতা ওরা দেখবে না। ওরা সুখে আছে, সত্যি ওরা সুখে আছে। ওরা ওরা আমার তো তোরটা নেই, তোরটাই নেই, তেল লেগেছে। ওরা হচ্ছে আপনার বিষয়টা ওরা দেখবে না। আপনার দারিদ্রতা, আপনার যে রাতের কান্না, ওরা এগুলো ওরা জিজ্ঞাসা করলেও হাসবে। ওরা এগুলো বুঝবে না, বুঝবে একদিন বুঝবে। এইভাবে যদি চলতে থাকে একদিন বুঝবে। অর্থমন্ত্রী দেখেছিলেন তো নেপালের অর্থমন্ত্রীর হাল কি করেছিল? কারা কারা দেখেছিলেন বলুন দেখি? আমরা একদম চোখে চোখ রেখে কথা বলবো। আমরা কোনোভাবে আন্দোলন করতে চাইছি না। বারবার প্রত্যেকটা জায়গায় বলে আসছি যে আমরা আন্দোলন করতে চাই না, আন্দোলন করতে চাই না। আমাদের নিয়োগটা দিন। আমরা সরকারের সাথে আছি, সরকারের পাশে আছি। 2010 সালে আমরা সরকার পরিবর্তন করে এই সরকার কিনেছিলাম। তাদের কথা বক্তব্য কি? যা ভ্যাকান্সি হবে সেটাই দেব। আরে তারা কি নিজের বাড়ি থেকে টাকা এনে দেবে? ভ্যাকান্সি যদি 16,500, 2014 টেট 16,500 রাতারাতি শূন্যপদ তৈরি করা হয়েছে, স্যাংশন করা হয়েছে। আজকে আপনারা দুর্নীতি করতে পারছেন না বলে আজকে নিয়োগটা এরকম অবস্থায় ঝুলিয়ে রাখলেন, বেশি সংখ্যক শূন্যপদ দেবেন না। কিছু মানুষের দুর্নীতি করতে পারলে তখন নিয়োগটা বেশি হবে। এ কোন দেশের নিয়ম এটা? আমরা তো বলছি 2017 সালে ওরাও আন্দোলন করেছিল। 2017 তারা সব চাকরি, যারা শিক্ষকতায় পেশায় ঢুকে তারা কিন্তু আর কেউ আওয়াজ করে না। তারা রাজপথে কিন্তু আন্দোলন করে গেছিল। আমরাও কোনো আন্দোলন করতে চাই না। আমরা শূন্য পদ দিন। কেন বিভিন্নভাবে বোঝাতে হচ্ছে সরকারকে? কেউ না কেউ তো লাইভটা দেখবেন। আচ্ছা দেখতে পাচ্ছেন তো আমাদের প্রতিবেশী রাজ্য দেশগুলোর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দুর্নীতি, স্বজন পোষণ আর বেকারত্ব, এই তিনটে ইস্যুতে প্রত্যেকটা দেশে ক্ষতি হচ্ছে। আচ্ছা নেপালের মধ্যে একটা দেশ, একটা ঠান্ডা দেশ, একটা হিন্দু রাষ্ট্র নেপাল, কোনো ঝামেলা হয় না। সেই দেশে মানে যুব সম্প্রদায় এতটা উগ্র হয়ে গেল, ভেঙে চুরমার করে দিল। আমরা চাই না এটা এমন হোক, কিন্তু দিন দিন যদি মানুষের ক্ষোভ বাড়ে, প্রত্যেকটা মানুষের দিনের পর দিন ক্ষোভ বাড়ছে, একটা অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে। যার কাছে অর্থ আছে সে চাকরি কিনতে পারছে, তার ইচ্ছে খুশি মতো সে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর যার অর্থ নেই, যার যোগাযোগ নেই, সেই পড়েই থাকছে। আজকে আমি আমার কোনো যোগাযোগ নেই, বয়স হয়েছে, সুন্দরবন থেকে যাই কলকাতায় আন্দোলন করতে, যদি কিছু করতে পারি। আর ফ্যামিলিতে প্রথম যে সন্তান, যারা পড়াশোনার মাধ্যমে কিছু করতে চায়, তার সামনে কিন্তু অনেক বাধা আসে। আজকে অনেকেই এমন আছে যে ফ্যামিলিতে প্রথম পড়াশোনা করছে। আমরা কি একটা যদি জব পাই, আমাদের যদি স্বপ্ন পূরণ হয়, কি হতে পারে? আমার পরিবারটা বাঁচবে, আরও অনেক পরিবারগুলো আমি শেখাতে পারবো যে দেখ আমার ফ্যামিলিতে আমি প্রথম এই সরকারি ডিপার্টমেন্টে এই কাজ পেলাম, তো তোরাও পড়াশুনো কর। সবাই পায়, গরিব মধ্যবিত্ত সবাই চাকরি পায়, তোরাও পড়াশুনো কর। তাদের ছেড়ে আমাদের দেখে অন্যরাও পড়াশুনো করবে, আমরাও স্কুলগুলো বাঁচানোর চেষ্টা করব। আমাদের বাচ্চারাও সে একটা ভালো দিয়ে পাবে যে বাবা শিক্ষক, তারাও অন্যদের শেখাবে। এরকম করে করে তো সমাজের উন্নতি হবে। এর থেকে কি হতে পারে? এইভাবে কেন আমাদের হাতে পায়ে ধরে ভিক্ষা চাও, ভিক্ষা দাও, শূন্যপদ বেশি দাও, ভিক্ষা দাও, মন্ত্রীদের বাড়ির সামনে গিয়ে ঝামেলা করা, আমাদের নবান্নে গিয়ে ঝামেলা করা, আমাদের বিধানসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখানো, আমরা বিকাশ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো, এপিসি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো, ওদিকে প্রাইমারি পোস্ট সভাপতির সামনে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা, ওদিকে বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করব, উনি দেখা করবেন না, অন্য জায়গায় পাঠিয়ে দিলেন, সেখানে 2 ঘন্টা ওয়েট। ভাই আমাদের কি সময়ের দাম নেই? আমাদেরকে সময়ের দাম নেই? আমাদেরকে মা বাবা নেই? আমার ইচ্ছে হয় না একটা বিয়ে করতে, ইচ্ছে হয় না একটা সংসার পাততে, ইচ্ছে হয় না একটা সন্তান হবে তাকে মানুষ করব? ভালোভাবে বাঁচার অধিকার কি নেই আমাদের? তাহলে এইসব সমাজ, এইসব গণতন্ত্র কি হবে তাহলে যদি সেই ইচ্ছাটুকু পূরণ না হয়?
আজকে আপনারা ভোটের বিনিময়ে ভোট করিয়ে দেওয়া হলো, আপনাদের ভোট দেওয়া হলো, আপনারা উপরে উঠে গেলেন, আপনারা হাজার হাজার সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর আমরা কথা বলতে পারছি না। এ কোন গণতন্ত্র এটা? আজকে বিধানসভার সামনে গেল ওরা, বিধানসভার সামনে গেল অনেক বোনেরা, অনেক দিদিরা, অনেক হাত পা সব কেটে গেছে, পুলিশ টানতে টানতে ধরে নিয়ে গেল। এটা কি সমাধান? এটা কি সমাধান জিজ্ঞাসা করছি আমি। আজকে কোনো স্যালারি যারা চাকরি করছে, কোনো স্যালারিকে সরকার, কোনো মন্ত্রী নিজের বাড়ি থেকে দেবে? আমরা অন্যদিকে কোটি কোটি টাকা ব্যয় করতে পারেন, কিন্তু স্কুলগুলো বন্ধ হচ্ছে, ওদিকে দেখার কোনো আপনাদের ইচ্ছে নেই। আবার বলবেন রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য হয়ে যাচ্ছে। সামনের দিনে শিক্ষিত মানুষকে রাজনীতিতে আসার দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে এই বয়সে এসে মনে করছি, 30 ওভার বয়স রয়েছে, যে রাজনীতিতে আসার দরকার আছে। শিক্ষিত মানুষ রাজনীতিতে আসার দরকার আছে, কারণ রাজনীতি, পলিটিক্সই সব নিয়ন্ত্রণ করছে। আপনারা হয়তো ভাবেন অনেকেই যে শিক্ষকতা বা অন্য পেশায় গেলে আর রাজনীতি করা যাবে না, কিন্তু সঠিক রাজনীতি করেছিল সুভাষচন্দ্র বোস, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম। এই বসিরহাটে দাঁড়িয়েছিল এক সময় মুসলিম লীগ থেকে, তাদের জীবনী অনেক পড়েছি। রাজনীতিতে আসার দরকার, রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ করে। আজকে যে প্রধানটা পাড়ার প্রধানটার কাছে জানতো, সই করতে গিয়ে কলম ভেঙে যাবে, কিন্তু সে জ্ঞান দিতে ছাড়বে না, সে অর্ডার মানে না কোনো। আজকে উত্তর 24 ডিপিএসসি চেয়ারম্যান, তার পাশে যে ছেলেগুলো থাকে সিভিকগুলো, তাদের ইয়ে দেখলে, মেজাজ দেখলে অবাক হয়ে যাবেন আপনারা। ডিপিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলবো, তার সাথে কথা বলতে গেলে 10 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আবার এমনও আছে অনেকে যে তারা ডিপিএসসি চেয়ারম্যান কিন্তু খুব অমায়িক লোক। এই পূর্ব মেদিনীপুরের হাবিবুল স্যার, কাল দেখা করলাম, এত ভালো মানুষ বলার মতো নয়। অন্যরা তো ক্যামেরায় ছবি তুলতেই দেয় না, উনি বলছেন তুলুন, অসুবিধা কি আছে। আজকে আলিপুরদুয়ার না জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান, সবাই ছবি তুলে শেয়ার করছে। নদিয়ার ডিপিএসসি চেয়ারম্যান ছবি তুলছে। ভালো মানুষ আছে, পৃথিবীর থেকে ভালো মানুষ উদাও হয়নি, ভালো অফিসারও আছে, তারা বলতে পারে না, ভ্যাকান্সির বিষয়টা সবসময় বলতে পারে না। আজকে 50,000 শূন্যপদ দাবিটা কি অবৈধ? আপনারা যারা লাইভ দেখছেন তারাই বলুন। সেপ্টেম্বর 2017 সালে প্রাইমারি টেট নোটিফিকেশন হয়েছিল, সেই টেট এই 21-22 সালে গিয়ে টেট হলো, কিন্তু নতুনরা ওই টেটে অংশগ্রহণ করতে পারেনি। খাতা কলমে ধরে নিতে পারেন 2017 সালের প্রাইমারি টেট, তার দীর্ঘ 5 বছর, 17, 18, 19, 20, 21 এবং 22 ডিসেম্বর মাসে টেট হলো। ভালো করে এই 5 বছর নতুনরা, এই 18-20 সেশনের ডিএলএডরা, তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেনি টেটে 2017 সালে। তার দীর্ঘ 5 বছর পর 2022 সালের প্রাইমারি টেট হলো ডিসেম্বর মাসে। রেজাল্ট দ্রুত পাবলিশ করা হলো 2023 সালের 10 ফেব্রুয়ারি, এবং জানানো হলো প্রাইমারি পর্ষদ থেকে যে বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। 2023 সালের 10 ফেব্রুয়ারি, 23 সালটা ফুল গেল, 24 সালটা ফুল গেল, এই 25 সালটা ফুল হতে গেল। আমাদের সকলের নিয়োগ তো দূরের কথা, কেউ বসে থাকবে না তো দূরের কথা, আমরা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারিনি। এই বঞ্চনা, এই অবহেলা যদি আপনাদের মনে হয়, আমি বলতে পারি যে 30,000 যদি ডিএলএড থাকে, 30,000ই পথে নামতে হবে। 30,000 যদি ডিএলএড থাকে, 30,000 ডিএলএড পথে নামতে হবে। কে হাসলো, কে আপনাকে উপহাস করলো, সেটা দেখার প্রয়োজন নেই। সাধারণ চাকরি প্রার্থীরা দিয়েছে ডাক, 22 স্টেট নিয়োগ পাক, 50,000 ভ্যাকান্সি পাক। ঘুরিয়ে দাও। একটা নির্বাচিত সরকার পুরো উদাসীন। যা ভ্যাকান্সি হবে সেই ভ্যাকান্সি তো হবে না, 50,000 ভ্যাকান্সি চাই, প্রত্যেকের নিয়োগ চাই। কারণ বছরে 2বার নিয়োগ হলে আমরা 6টা নিয়োগ পেতাম, তখন কেউ বসে থাকতো না। মিনিমাম 6টা নিয়োগ পেলে 10,000 করে ভ্যাকান্সি হলে 60,000 ভ্যাকান্সি। যা ইচ্ছে খুশি মতো চলতে পারে না। আর আপনারা যদি পথে না থাকেন, আমি এরপর থেকে বলে দিচ্ছি, আর কোনো আন্দোলনকে সমর্থন করব না।
কোনো আন্দোলনকে সমর্থন করব না। আপনারা যদি এই যে তারিখ সবাই সাধারণ চাকরি প্রার্থীরা ঘোষণা করেছে ওই তারিখে যদি আপনারা পথে না নামেন প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে, তাহলে কিন্তু আর কোনোদিন আন্দোলনে ডাকবো না। আজকে এইভাবে চলতে থাকুক, স্কুল বন্ধ হোক চোখের সামনে, সবাই নিজেরটা ভাবি বলে আজকে আমাদের এই অবস্থা। আজকে 30,000 ডিএলএড অনেকেই আছে যারা মনে করছে পেয়ে যাব আমরা। আরে বেশি মনে করছেন আমার মাধ্যমিক অনেক নাম্বার, উচ্চ মাধ্যমিক অনেক নাম্বার, আমার এতগুলো এক্সট্রা কারিকুলাম আছে, কি হবে আপনি জানেন কি? কখন কিভাবে চেঞ্জ হবে, কিছু চেঞ্জ হলে আপনি রাখতে পারবেন কি? ভ্যাকান্সি দরকার। একাডেমিক কি হলো, একাডেমিক 28-29 সেটা থাক, কিন্তু আপনারা পথে নামুন। আর অনেক আছে, অনেকেই ফোন করেন যে বাড়ির থেকে আসতে দেয় না, তাদের উদ্দেশ্যে বলছি কি, যাদের বাড়ি থেকে আসতে দেয় না আমার মনে হয় তাদের শিক্ষকতা হওয়ার যোগ্যতা নেই। আর যারা রাজপথে আসতে দেয় না তাদের বাবা মাকে আমি বলবো তারা একটা শিক্ষকের মা বাবা হওয়ার যোগ্যতা নেই। যাদের মা বাবা রাজপথে আসতে দেয় না, 3 বছর অলরেডি 5 বছর পর পরীক্ষা আর 3 বছর পাশ করে আমরা বসে আছি, তারপরও প্রতিবাদ স্বরূপ রাজপথে আসতে দেয় না, তাদের মা বাবা শিক্ষকদের মা বাবা হতে পারে না। একদম পরিষ্কারভাবে চোখে চোখ রেখে বলছি। আজকে যে দিদিটা হাজব্যান্ড পথে আসতে দেয় না সে কোনোদিন শিক্ষা চায় না, সে হাজব্যান্ড তার স্ত্রীকে পথে আসতে দেয় না, সে কোনোদিন সমাজকে শিক্ষার আলো দেখাতে চায় না। আজকে আমার মনে পড়ছে, মাঝে মাঝে শেয়ার করে, আজকে দেবী রানী যে পূর্ব মেদিনীপুরে বাড়ি, তার বাবা কিন্তু আন্দোলনে আসতো, সে কিন্তু একটা মেয়ে বোন, আমাকে দাদা বলে অনেক বোন, তার বাবা কিন্তু এমনকি ভিডিও করেও কিন্তু ছেড়েছে নেটে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার সবাইকে চাকরিটা দিন। আমাকে বারবার আশীর্বাদ করতো বিদেশ, কি হলো না হলো তোমার চাকরিটা যেন হয়। সেই মানুষটা ক্যান্সার আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা গেলেন, আর এই পুজোয় তার বাবা বলে ডাকতে পারবে না। এমন বাবা কিন্তু অনেকে হয়তো আমাদের চোখের সামনে আসে না, আমার এই মুহূর্তে অনেক মা বাবাও কিন্তু হারিয়ে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে না সন্তানের। সে দেবী কোনোদিন বা এরকম যাদের মা বাবা হারিয়ে গেছে এ আন্দোলন দেখতে দেখতে, সেই মা বাবার কথা এ জীবনে কি মা বাবা পাবে? আজকে আপনাদের বুকে আগুন জ্বলে না? এই সরকারের উদাসীনতা দেখে কষ্ট হয় না আপনাদের? যে এইভাবে উদাসীনতা, একটা সরকার পারে না, কনস্টিটিউশন সেটা বলে না, সংবিধান সেটা বলে না, সংবিধানে পরিষ্কার লেখা আছে একটা নির্বাচিত সরকারের কর্মসংস্থান দেয়া, জনগণের কর্মসংস্থান দেয়া এটা দায়িত্বের মধ্যে পড়ে এটা। আর এটা আমাদের এই কর্মসংস্থান পাওয়াটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, ভালোভাবে বাঁচার অধিকারের মধ্যে পড়ে। আজকে তা থেকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা ওদের জীবন কি আপনারা কোনোদিন দেখেছেন? ওদের জীবন সকাল থেকে রাত পর্যন্ত কি জীবন? পুলিশের ব্যারিকেডে ওরা যাবে, সামনে 10টা গাড়ি, পিছনের 10টা গাড়ি, তাতে সামনে গেলে আপনার মারাও, ধাক্কা লেগে অনেকে মারাও যায়। হুঁ করে বেরিয়ে যাবে লালবাতি নীলবাতি গাড়ি লাইট জ্বালাতে, আর পুলিশ সাধারণ মানুষ পাশে থাকলে ঠেলে ধাক্কা মেরে ফেলে দেবে। মন্ত্রী যাচ্ছে, আপনারা সাইড দিলেন না কেন? কোনো বিচার হবে না। ভাই কিসের গণতন্ত্র এটা? কিসের গণতন্ত্র? আপনারা এটা বুঝতে পারছেন না? কথাগুলো আমি যেটা বলছি কথাগুলো বুঝতে পারছেন না? কি করবে পুলিশ? পথে নামবেন, কি করবে? সাধারণ মানুষের অসুবিধাটুকু করবেন না, আর বাদ বাকি শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যান। কেস দেবে? ভয় পাই না, ভয় পাই না। কোর্ট আছে, কোর্ট বিচার করবে, কোর্ট মহামান্য আদালত আছে, আদালত বিচার করবে। পুলিশ কোনোদিন শাস্তি দিতে পারে না, আদালত বিচার করবে। যে 5 বছর অপেক্ষা করে আছি, আমি কর্মসংস্থান চাই, ভালোভাবে বাঁচতে চাই, সেই ভালোভাবে বাঁচাটা কেড়ে নিতে পারেন না আপনারা। কেন বলেছিলেন বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না? 3 বছর অপেক্ষা করে আছি, এখন আমার নিয়োগটা চাই চাই চাই, আমার নিয়োগটা চাই। কেন আমার চাকরিটা কেন দেবেন না? আমি টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড হয়েছি, 2 বছরের পূর্ণ প্রশিক্ষণ, 50% উচ্চ মাধ্যমিকের নাম্বার, কেন দেবেন না? কি সমস্যা? বিভিন্ন সূচক আছে তাই না? টেট পাস হচ্ছে মেন সূচক। টেট পাস করা মানে আপনি টিচারের যোগ্য হয়ে গেলেন। এখন সরকার চাইলে শূন্যপদ দিয়ে সকলের নিয়োগ করতে পারে, এখানে কোনো একাডেমিক টিম কোনো প্রয়োজন হয় না। টেট
কোয়ালিফাইড, ইউ আর টিচার। এদের সারা জীবন বৈধ, বুঝতে পারছেন? মানে নিয়োগ করলে সরকার সব নিয়োগ করতে পারে, কোনো আইনি জটিলতা নেই। যে 82 পেয়েছে আর যে 92 পেয়েছে বা 110 পেয়েছে, সারা জীবনে টেট সার্টিফিকেট ভ্যালিড। মানে আপনি শিক্ষক, আপনি হবু শিক্ষক না, আপনি শিক্ষক। মন্ত্রীগুলো যায় একটু দেখবেন, গ্রাম অঞ্চল দিয়ে যখন যাবে, ধুলো উড়িয়ে 4-5টা গাড়ি, সে গাড়িগুলো বাজনা অন্যরকম, শব্দ সাউন্ড অন্যরকম, পিছনে যে গাড়িগুলো যাবে তাদেরও অন্যরকম। আপনি যাবেন, আপনি দাঁড়িয়ে পড়তে হবে যখন মন্ত্রীর গাড়িগুলো যাবে। যারা কাছে আছে তারা স্বজন পোষণ করছে, নিজের আত্মীয়দের চাকরি দিচ্ছে, দেখতে পাচ্ছি। শুধু এই সরকারই না, যেখানে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলছেন যে কোনো নিয়োগের ক্ষেত্রে কম বেশি হবে, এরকম হোক, অসুবিধা নেই, কিন্তু বড় নিয়োগটা দিন। যারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, যারা যোগ্যতার ভিত্তিতে যারা এখনো পর্যন্ত মানে অপেক্ষায়, তাদেরকে নিয়োগটা দিন। এভাবে বলা যায় না অনেক কথা, যে এইভাবে সম্ভব 1জন 2জন ওইভাবে ঢুকবে। মুখ্যমন্ত্রী যেটা বলছেন 1 লক্ষ শূন্যপদ, সেটা কমে এখন এসছে 21,000। প্রত্যেকের উদ্দেশ্যে বলছে, এই লাইভ দেখে যদি ইচ্ছে হয় প্রত্যেকে 10 জন করে পথে নামুন, প্রত্যেকে বাবা মাকে নিয়ে আসুন, বন্ধু বান্ধবকে নিয়ে আসুন, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আসুন, প্রত্যেকে আত্মীয় স্বজনকে আজকে তৈরি থাকুন, 10-15 জন করে নিয়ে আসুন। আজকে সবাই একসাথে নামবো, কেউ পিছবে না। আর মুখে যেন আওয়াজটা থাকে, চোখে চোখ রেখে কথা বলাটা থাকে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, চোখে চোখ রেখে কথাটা যেন থাকে। ওই বিধানসভা অভিযানের মতো অভিযান হবে, একটা কথা বলে দিলাম। আজ কারোর যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। একদম পরিষ্কার জানাচ্ছি, একদম পুরো সোশ্যাল মিডিয়াতে। আন্দোলন করতে গিয়ে, ছুটতে গিয়ে পা ভাঙা, কোনো গাড়ি, কোনো একটা দুর্ঘটনা ঘটলে এর দায় পুরো প্রশাসনকে নিতে হবে। নাহলে প্রশাসন জানিয়ে দিক যে 50,000 ভ্যাকান্সিতে আমরা নিয়োগ বের করছি, আরে 10, 12, 15,000 ভ্যাকান্সি দিয়ে নিয়োগ করলে এর নিয়োগ কিন্তু আমরা মানব না। পরিষ্কার কথা বলছি, যেহেতু 3 বছর অপেক্ষা করে আছি, আর কোনো সমঝোতা নয়, আর কোনো সমঝোতা নয়। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এখানে কোনো নেতৃত্ব নয়, এখানে কোনো বিদেশ গাজী ডাক দিচ্ছে না। আমার ফেসবুক পোস্ট থেকে কিন্তু আমি একটাও এখন কবে আন্দোলন আমি শেয়ার করিনি। পুলিশ প্রশাসনকে দেখার অনুরোধ জানাই। এখানে কোনো নেতৃত্ব নেই যে নেতৃত্বর মাথাটা ধরে তার মাথাটা ঘুরিয়ে দেবেন, কোনো নেতৃত্ব নেই। আপনারা কথা দিয়েছিলেন যে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করাবেন, প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সাথে দেখা করেননি। প্রিন্সিপাল সেক্রেটারি কি কারণে আছেন বলুন তো? অনেক কাজ আছে, বিকাশ ভবনে অনেক রকম কাজ আছে, কিন্তু তার থেকে 2 মিনিট সময় নেই বলে কথা বলার মতো। কি কারণে আছেন? যদি এত বড় বিশাল বিকাশ ভবন, সব এসি রুম, বিশাল লালবাতি নীলবাতি গাড়ি ঢুকছে, কাদের ভালোর জন্য ঢুকছে এগুলো? আমরা কথা বলতে পারবো না? কিসের ভিআইপি বলুন তো, কিসের ভিআইপি? সবাই তো মানুষ, আমরা মানুষের স্বার্থে আছে। 2 মিনিট কথা বলা যায় না? চা খেতে খেতেও তো 2 মিনিট কথা বলা যায়। সিস্টেমটা পরিবর্তন দরকার আছে, এই সিস্টেমটা পরিবর্তন দরকার আছে। আর এইভাবে ছোট্ট ছোট্ট ক্ষোভ কোন দিন আসলে পড়বে রাজপথে, সেদিনই বুঝবেন। সেদিনই বুঝবে যারা নিজের চেয়ার পেয়ে, নিজের ক্ষমতা পেয়ে অপব্যবহার করছে। ও মানুষ ভালো আছে, অনেক বড় বড় অফিসার আছে, তারা কিন্তু এগুলো খুব মেনটেন করেন। যে সাধারণ মানুষ আসবে আমার সাথে কথা বলবে, পুলিশ থাকবে কেন? আমি নর্মালি কথা বলবো। এমন অনেক মানুষ নেই না, কিন্তু ম্যাক্সিমাম অফিসার, ম্যাক্সিমাম নেতা মন্ত্রী, এরা পুরোপুরি এরা সাধারণদের সাথে কথা বলতে গেলে অনেক রকম প্রোটোকল মানে। আরে সাধারণ মানুষের ভোটে তারা মন্ত্রী হয়, এত কিসের প্রোটোকল? আজ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী দেখা করবেন না। আজ কেউ যদি বলে যে আন্দোলন তোমরা সরকার বিরোধী করছো, আমি একটা কথা পরিষ্কারভাবে বলবো, যে সরকার বিরোধী কেউ নয়। এই সরকার প্রত্যেকেই, যারা এই টেট উত্তীর্ণ আছে, প্রত্যেকেই কিন্তু ভোটের মাধ্যমে এই সরকার নির্বাচিত করে। প্রত্যেকেই 2010 সালে আর একটা সরকারকে উৎখাত করে, বাম সরকারকে উৎখাত করে এই মুখ্যমন্ত্রী কেড়েছিলেন। আর আন্দোলনের কথা কেউ যদি বলেন, আন্দোলনটা কিভাবে রাজপথে হচ্ছে, আবারও আমি বলছি, তখন ফার্স্ট ইয়ারে পড়ি, এই একটা সরকার ছিল, ছাত্র হিসাবে মুখ্যমন্ত্রী পরিবর্তন, মানে তখন নেত্রী মমতা ব্যানার্জি পথে নেমেছিল, আইন অমান্য করছিল কলকাতায়। সেই আইন অমান্যে কিন্তু আমিও গেছিলাম। আবারও বলছি, যারা বলে না
যে বিরোধিতা করে কাজ করছে সেই আইন অমান্যে আমিও গেছিলাম। আমি কোনো রাজনীতি করতে যাইনি, আমি একটা ছাত্র হিসাবে গেছিলাম নিয়োগে ছিল বলে। সেখানে মুখ্যমন্ত্রী আজকের নেত্রী, মুখ্যমন্ত্রী সেদিনের নেত্রী প্রেসিডেন্সি জেলে ছিলাম, সেদিনও কিন্তু আইন অমান্য হয়েছিল। আজকের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে সেদিনের নেত্রী 2010-11 নাগাদ লাস্ট মুখ্যমন্ত্রীর আন্দোলনে আমি কিন্তু ছিলাম এবং প্রেসিডেন্সি জেলে ছিলাম। আমি কিন্তু রাজনীতি করি না, শুধু একটা পরিবর্তন চেয়েছিলাম। টানা একটা সরকার থাকবে, শুধু একটা সরকারের পরিবর্তন চেয়েছিলাম। তাই 2010-11 নাগাদ আজকের মুখ্যমন্ত্রী সেদিনের নেত্রী, ওনার সাথে প্রেসিডেন্সি ছেলে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছিল একটা বাসে করে। এরপরেও বলছে সিঙ্গুরে গেছিলাম মুখ্যমন্ত্রীর ওখানে মানে অনশনে, পরিবর্তন চেয়েছিলাম। এই পরিবর্তন চাইনি আমরা। আজকে সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার বলছি, মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী সেদিনের নেত্রী, ওনার সাথে দু জায়গায় দুদিন কর্মসূচিতে গেছি, আন্দোলনটা সামনে থেকে দেখেছি। তাই পুলিশ প্রশাসনকে বলবো, চোখ রাঙাতে আসবেন না, ভয় দেখাতে আসবেন না, আর আইনের ভয় দেখাতে আসবেন না। যদি পারেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করান, আমরা পরিষ্কার শান্তভাবে কোনো আন্দোলন করব না, সোশ্যাল মিডিয়াতে একটা কথা লিখবো না, কটু কথা লিখবো না। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করান আমাদের বিষয়টা। আমাদের দাবিগুলো 50,000 দাবি, একটু কম বেশি হয় ও অসুবিধা নেই, কিন্তু সেটা দিই। আমরা স্কুলে ঢুকি আর কোনো আন্দোলন কিচ্ছু করবো না, কোনো পোস্ট করবো না, ফেসবুক থাকবে না। বাড়ির সংসারে খুব অভাব বা দারিদ্রতা রয়েছে, বনে জঙ্গলে মাছ কাঁকড়া ধরে, এটা অনেকের, প্রত্যেকেই কাজ করে এটা বাড়িতে। আমার বাবা বনে জঙ্গলে যায়, এক চোখ অন্ধ, এক চোখে দেখতে পায় না, বনে গিয়ে ওটা লেগেছে। তারপরেও তার এখনো এই 60, 65, 70 বছর বয়স, এখনো কাজ করছে। সে বলে কি জানেন বাবা, এই আসতে বল, বাবা বলে যে তোর কাজটা হয়ে গেলে আর এ করবো না, আর এই জঙ্গলে যাব না। এখনো জঙ্গলে বাঘের ভয়, প্রচুর বাঘ, এখন ডাঙায় উঠতে পারে না, সে অবস্থায় কাঁকড়া ধরেন, সে অবস্থায় মধু কাটতে যান, সে অবস্থায় মাছ ধরতে যান, যে তোর কাজটা হয়ে গেলে আর, তোর চাকরিটা হয়ে গেলে আর জঙ্গলে যাব না। কিন্তু এই করে করে বাবার বয়স 70-এর কাছাকাছি হয়ে গেল। সবাই যদি বলেন যে অন্যদিকে গেলেন না কেন, বা শুধু প্রাইমারির চাকরি, সরকারি চাকরির অপেক্ষায় থাকলে হয়? একটা কথা বলে, একটা প্যাশান থাকে সব কাজের মধ্যে, শুধু টাকা নয়, একটা প্যাশান থাকে। আমরা গ্রামের ছেলেরা ম্যাক্সিমামই সবাই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি। এখানে 30-35 হাজার টাকাটা ফ্যাক্টর না, একটা প্যাশান থাকে যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, আগামী দিনে তারাই বড় হবে, হয়ে বলবে স্যার এইখানে আমি এখানে এ করি, বা এইখানে আমি জব করি, বা এইরকম একটা ভালো জায়গায় গেছি, এগুলো কিন্তু বলবে। তখন এর মতো শান্তি আর কিছু হতে পারে না। কেন আমাদের নামতে হবে রাজপথে? বারবার বলছি, মুখ্যমন্ত্রীর যে উদাসীনতা, শিক্ষামন্ত্রীর যে উদাসীনতা, তার কারণেই কিন্তু আমাদের ভুগতে হচ্ছে। দেখুন, আজকে আপনারা জেলায় জেলায় যান, যদি জেলার ছেলেরা জেলার আন্দোলন গড়ে তোলে, সেটা একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে না? হবে কিনা? একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে কিনা? বর্ধমানে গেলেন আপনি, মুখ্যমন্ত্রী মাননীয়া বর্ধমানে গেলেন, 3টে চাকরি প্রার্থী, 2জন সংখ্যালঘু ছিল, তার মধ্যে 2জন সংখ্যালঘু মেয়ে ছিল। তারা কিন্তু আপনার বক্তৃতা থামিয়ে বলেছিল যে ম্যাডাম আমাদের নিয়োগ দিন। ম্যাডাম কিন্তু তাদের কথা শোনেনি, বরং পুলিশকে অর্ডার দিল যে এখানে ব্যারিকেড বাড়াও, আর সাংবাদিকদের বলছে যে আপনার ছবি তোলার দরকার হলে আপনারা আগে তুলেননি কেন? ম্যাডাম, ছবি তুলতে আমরা যাইনি ম্যাডাম। ম্যাডাম, এত হতে পারে না ম্যাডাম। 2010 সালের নাগাদ যে ম্যাডাম আপনি ছিলেন, সেই ম্যাডাম কিন্তু এখন নেই আপনি। এটা চলতে পারে না ম্যাডাম। আমাদের প্রতিরোধ গড়ে তুলে আটকাতে পারবেন না ম্যাডাম, পুলিশ প্রশাসন দিয়ে আটকাতে পারবেন না ম্যাডাম। যদি প্রতিরোধ গড়ে তুলি, আপনি জেলায় জেলায় যাবেন, জেলায় জেলায় যদি আমরা 2-10 হাজার ঢুকে যাই জেলায় জেলায়, ম্যাডাম আমাদের চাকরির দাবিতে যদি ঢুকে যায় ম্যাডাম, ম্যাডাম কোনো অনুষ্ঠান করতে পারবেন না ম্যাডাম, কোনো অনুষ্ঠান করতে পারবেন না। মানুষ আগে, মানুষের বাইরে কিছু নেই। আপনি স্টেজে যত কথা বলবেন, তার প্রত্যেকটা কথার একটাই মিনিং, যে মানুষের জন্য আমি এই করছি, ওই করছি, তাই করছি, এই দিচ্ছি, তাই দিচ্ছি, এর বাইরে কোনো কিছু নেই ম্যাডাম। ম্যাডাম, অর্থনৈতিক বৈষম্য কেন হচ্ছে ম্যাডাম? ম্যাডাম, স্বজন পোষণ কেন হচ্ছে ম্যাডাম? ম্যাডাম, বেকারত্ব কেন বাড়ছে ম্যাডাম? ম্যাডাম, দুর্নীতি কেন হচ্ছে ম্যাডাম? অযোগ্যরা কারা ম্যাডাম? ম্যাডাম, এগুলো উত্তর পাবো ম্যাডাম? আমি 1000 পাচ্ছি, মানে লক্ষ্মীর ভান্ডার মা পাচ্ছে ম্যাডাম, খুব ভালো প্রকল্প। কন্যাশ্রী, মারা গেলে একটা সমব্যথী বলে একজন একটা আছে, তো এইরকম অনেক প্রকল্প আছে ম্যাডাম, সব ঠিক আছে ম্যাডাম।
কিন্তু স্কুল বন্ধ হচ্ছে কেন ম্যাডাম? এই 2215টা প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য বা একজন শিক্ষক নিয়ে চালানো হচ্ছে ম্যাডাম। হচ্ছে কেন ম্যাডাম এটা? ম্যাডাম আপনারা আমলে এই যে 10-15 বছরে কটা প্রাইমারি স্কুল নতুনভাবে তৈরি হয়েছে ম্যাডাম? বলতে পারেন ম্যাডাম? পারবেন না, উত্তর দিতে পারবেন না, উত্তর দিতে পারবেন না। 2017 প্রাইমারি টেট তার দীর্ঘ 5 বছর নতুনরা কোনো প্রাইমারি টেট দিতে পারেনি। 2022 সালের ডিসেম্বর মানে টেট হলো, তা সেই টেটের এখনো নিয়োগ পায়নি। উপরন্ত 23 সালে আপনারা একটা টেট নিলেন। লজ্জা থাকা দরকার এগুলো। হ্যাঁ, একটু ওয়েট কর, লজ্জা থাকা দরকার। যাদের ইন্ধনে এগুলো তৈরি হচ্ছে লজ্জা থাকা দরকার আছে। আজকে জানি আমার উপর অনেক প্রেশার আসবে, কিন্তু ভয় পাই না। লড়াইটা কিন্তু যতদিন বাঁচবো করে যাব, যদি নিজের অধিকার না ফিরিয়ে পাই। অধিকার ছিনিয়ে যেদিন অধিকার পাবো, যেদিন এই প্রতিবন্ধীরা অধিকার পাবে, যারা রাজপথে আন্দোলন করছে, সেদিন এই আন্দোলন সমাপ্ত হবে। আর আপনারা ভাবছেন যে 10-15 হাজার ভ্যাকান্সি দিয়ে এই আন্দোলনটাকে দমিয়ে দেবো, কেউ আর রাজপথে নামবে না, ভুল হবে। আপনারা অনেক আন্দোলন দেখেছেন, চাকরি হারাদের আন্দোলন দেখেছেন। আজকেও বোধহয় একটা আন্দোলন হয়েছে, মিছিল করতে দিয়েছে পুলিশ বিধাননগরে, বিকাশ ভবনের সামনে। আর আমরা গেলে ভয়, আমরা গেলে 22 স্টেট পথে নামলে পুলিশ অ্যাক্টিভ হয়ে যায় যে 22 স্টেট নামছে। কেন? পুলিশ প্রশাসন জানে যে এদের খিদেটা শেষ পর্যায়ে চলে গেছে, এদের ধরে রাখা যাবে না। সেই এসপ্লানেড থেকে রাসমণি হয়ে ধর্মতলা হয়ে হাইকোর্টের মেন রাস্তা রেড রোডের পাশ দিয়ে মানে আকাশবাণী ভবনের সামনে দিয়ে পুলিশ ব্যারিকেড দিচ্ছে। হবু শিক্ষকরা সেই ব্যারিকেড লাথি মেরে সরিয়ে দিচ্ছে, সরসর করে সেই ব্যারিকেড সরে যাচ্ছে অন্যদিকে। পুলিশ বাঁধতে পারেনি, তার আগে ঢুকে গেছে। কি জানেন এত মাইল কেন ছুটলো? প্রত্যেকের খিদে আছে, জেদ আছে, জোশ আছে ভিতরে, প্রত্যেকের খিদে ছিল। যারা ওদিন রাজপথে নেমেছিল আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের এই লাইভ দেখলে অনেকের রাগ হবে। যারা রাজপথে গেছিল ম্যাক্সিমাম যে চাকরি প্রার্থী মহিলা শিক্ষিকা, তারা কোনোদিন আন্দোলনে আসেনি, তারাই প্রথম এলো। অনেকের সাথে কথা হলো, প্রথম এলো তারা এই রাজপথে। এবং দাদা বলছে দেয়ালে পিঠ থেকে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর ওর ভরসা করেছিলাম 2022 সালের 29 সেপ্টেম্বর থেকে, ও ভরসা করে 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 আজকে 2025 সালের 29 সেপ্টেম্বর। দাদা আমরা নিয়োগ পাইনি, তাই আমরা চলে এসেছি। বাড়িতে বারণ করেছিল, কিন্তু বাড়ির কথা শুনিনি। ভাবতে পারছেন? ভাবুন তো, বিধানসভার মধ্যে একটা হাই সিকিউরিটি জোন, সেখানে ঢুকে যাচ্ছে। আজকে ছেলেগুলো যদি আমি না আটকাতাম ব্যক্তিগতভাবে, আজকে যদি বিধানসভার গেট খোলা ছিল, যদি ভিতরে ঢুকে ওরা অনশন করতো, কি করতেন বলুন? কিন্তু একটা কথা ভাববেন, হবু শিক্ষক কোনো বিশৃঙ্খল করা, সরকারকে বিড়ম্বনা ফেলা, এটা আমাদের কাজ না। বিরোধীদের সহযোগিতা করে দেয়া, এটা কিন্তু আমাদের কাজ না। এটা আপনি প্রত্যেকের উদ্দেশ্যে, এটা কিন্তু আমাদের কাজ না। কিন্তু দিন দিন যত বঞ্চিত হচ্ছে, দেখবেন দিন দিন ক্ষোভ বাড়ছে, রাজপথে কিন্তু আছড়ে পড়বে। পরিস্থিতি ভালো না। আর এখন কোনো আন্দোলন করতে পুলিশরা আগে বলে যেদের মাথাকে ধর, সেই মাথা কিন্তু কোনো নেতৃত্বে নেই। আজ পর্যন্ত কিন্তু আমি কোনো পোস্ট করিনি। আপনারা কাকে ধরবেন? 5000 নামবে, 5000ই নেতৃত্ব। পার্সোনালভাবে কাউকে কিছু করতে পারবেন না। তখন রাজপথে কিভাবে আটকাবেন? ধরে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখবেন, থানা না থাকলে স্কুলের মধ্যে বসিয়ে রাখবেন, রাস্তায় দাঁড় করাবেন, সারাদিন ধরে রাস্তায় কোথাও জায়গা না থাকলে সারাদিন ধরে পুলিশ ভ্যানে করে কলকাতায় ঘোরাবেন টাইম পাস করার জন্য চাকরি প্রার্থীদের নিয়ে। এটা কি সমাধান? এটা কি সমাধান বলুন? পুলিশ বললো প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করাবো, পুলিশের কথা কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি ডাকেননি, অন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছেন, সেখানে কোনো সলভ হয়নি আমাদের। আমরা আন্দোলন করে, আবারও বলছি, আন্দোলন করে শুধু আন্দোলন করছি না, আমরা 11 তারিখে আন্দোলন করলাম। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 2 দিন টাইম দেবো, ভ্যাকান্সি লিস্ট দেবো। 11, 12, 13, 14, 15 তারিখে আমরা মঙ্গলবারের দিকে খুব সম্ভব আমরা কিন্তু গিয়েছিলাম আলোচনা করতে, যে আপনারা কি কাজ এগিয়েছেন, তাহলে আমরা আন্দোলন করব না। ওনারা বলছে কোনো কাজ হচ্ছে, আগের থেকে একটু কাজ স্পিডে হচ্ছে, তবে শূন্য পদ এত আসবে না। আমাদের কথা ছিল দেখুন 3 বছরে ডবল নিয়োগ হবে, ডবল চাকরি হবে, মুখ্যমন্ত্রীর কথা। আমরা কিন্তু একটাও পাইনি। সুতরাং এবার একটা বড় 50,000 না দিতে পারেন, 40 দিন, 45 দিন, 50,000 দিতে হবে না, আমি ওটা কথা বলছি না, 40 দিন ম্যাক্সিমাম বেরিয়ে যাক।
সেই ক্ষেত্রে কেন এত গড়িমসি হচ্ছে? সব কিছু তো সরকারি ব্যাপার, বিকাশ ভবন, পর্ষদ সব সরকারি আধিকারিক, সব মানুষের কল্যাণের জন্য বড় বড় ফাইল, বড় বড় কাজ, মানুষের এই গণতান্ত্রিক সিস্টেমে মানুষের কল্যাণের সাথে আমাকে ভালোভাবে বাঁচার অধিকার নেই? আচ্ছা ভাই, তোমরা কি করছো? তোমাদের সন্তানরা কোনো সরকারি স্কুলে পড়ে না। অনেকে জিজ্ঞাসা করবে যে আপনার সন্তান কি সরকারি স্কুলে পড়বে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই পড়বে। পরিবর্তন দরকার, একটু একটু থেকে পরিবর্তন দরকার। আজকে নেপাল পরিবর্তন হয়েছে, আজ বাংলাদেশ পরিবর্তন হয়েছে, আজ ইন্দোনেশিয়া পরিবর্তন হয়েছে, আজকে শ্রীলঙ্কা পরিবর্তন হয়েছে। একটাই না, একদিনেই হয়নি। একটু একটু করে মানুষের মধ্যে ক্ষোভ জমেছে, একটু 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 করে ইস্যু হতে 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 বড় আকার ধারণ করেছে। পুলিশ প্রথম দিকে তাদেরকে আটকানোর চেষ্টা করবে, প্রথম দিকে অনেক কিছু করার চেষ্টা করবে, সেটাও যখন পুলিশ না পারবে পুলিশ হাত তুলে নেবে যে আমাদের আর কিছু করার নেই। এটাই তো হচ্ছে। এই যুব আর তরুণ ছাত্র দল, এরা কিন্তু পৃথিবী দেশ চেঞ্জ হতে পারে, কিন্তু এই ছাত্রদের মনটা কিন্তু একই, যুবদের সে জোশটা কিন্তু একই, যুবদের যে উদ্যমটা কিন্তু একই। এটা কিন্তু দেশ আলাদা হলে কি হবে, যুবদের উদ্যমটা কিন্তু, মানুষ তো প্রত্যেকে, তারা কিন্তু প্রথম দিকে নামবে না। যখন দেখবে আমাদেরকে আক্রমণ হচ্ছে বা আমাদের নিরীহ যারা ন্যায্য দাবিতে যারা পথে নেমেছে তার উপরে অত্যাচার হচ্ছে, আস্তে আস্তে কিন্তু পথে নামবে। একদিন হবে না, দুদিন হবে না। কিন্তু দেখুন, আজকে 22 স্টেটের আগে আন্দোলন হতো, আর এখন আন্দোলনগুলো কত চড়া, কোনো নেতৃত্ব নেই। পুলিশ প্রশাসনকে বলবো, যে ডেট আপনারা দেখেছেন, আমি এখনও ডেট মুখে উচ্চারণ করিনি, যে ডেট আপনারা দেখেছেন এর মধ্যে অন্তত মুখ্যমন্ত্রীর সাথে দেখা করুন। যদি আন্দোলন থামাতে চান, আপনারা আন্দোলনের একদিন আগের থেকে ফোন করা শুরু করবেন। সেটা না করে যদি আন্দোলন থামাতে চান, এই কয়েকদিনের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাই প্রোফাইল, আমি সেখানে যাচ্ছি না। আপনি অন্তত প্রিন্সিপাল সেক্রেটারি, পর্ষদ সভাপতি, ওনাদের দুজনের একসাথে বসিয়ে আমাদের কথা বলান এবং 50,000 শূন্যপদের দাবিগুলো রাখবেন, তাহলে আমরা আন্দোলন সব রকমভাবে তুলে নেব। আবারও বলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজপথে কত প্রান্তিক গ্রাম থেকে অনেক সংখ্যালঘু বোনেরা আসে, সব বোরখা মাথায় দিয়ে, বোরখা পরে আসে, হিজাব পরে আসে রাজপথে আন্দোলন করতে। আজকে সরকার সেই মুখ্যমন্ত্রীর কথাতে আসতে হয়, যে গরু দুধ দেয় একটু লাথি খেতে হয়। আমরা দুধ দিচ্ছি, লাথি দেব না, চাকরি দিন। আজকে ম্যাক্সিমাম কলকাতার রাজপথে নামে সংখ্যালঘু ভাইয়েরা, তারা আন্দোলনে, যে আমাদের চাকরি দরকার। আজকে এই যে কমেন্ট করছে, প্রত্যেকটা কমেন্ট আমরা ফলো করুন, দেখুন সংখ্যালঘু ভাইয়েরা, সব সংখ্যালঘু ভাইয়েরা দেখুন। এখানে কোনো ধর্ম নিয়ে আসি না, কিন্তু আমরা মুখে না বললেও সবাই বুঝতে পারছি ব্যাপারটা কোন দিকে। তারা কিন্তু আজকে জেগেছে যে চাকরিটা দিন, আমার কাজটা দিন। আমি অন্য রাজ্যে যাব না, আমার ভাতাটা কম দিতে হবে না, আমার কাজটা দিন। স্কুলগুলো বাঁচান, আমার ঘরের সন্তান আগামী দিনে কোথায় পড়বে? আবারও বলছি, সরকারের বিরোধিতা করা, সরকারকে বিড়ম্বনায় ফেলা, বিরোধীদের সাহায্যটা করে দেয়া, এটা আমাদের কাজ না। কিন্তু আমরা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাব, আর আন্দোলনটা এরপর থেকে তীব্রতর হবে। আর পুলিশ কিন্তু কোনো কথা বলতে পারবে না। এই আন্দোলনের নেতৃত্ব কিন্তু আমি নই। আবারও বলছি, আপনারা এটা ভিডিও করে নিতে পারেন, আমি আন্দোলনের নেতৃত্ব নয়, হাতের বাইরে চলে যাচ্ছে। কোন আন্দোলন কোন পথে কোথায় গিয়ে আসলে পড়বে কেউ কিন্তু জানে না। অবিলম্বে একটা বসার ব্যবস্থা করুন, একটা সলভ করার ব্যবস্থা করুন। কেউ আন্দোলনে যাবে না, একটা সাধারণ চাকরি প্রার্থীদের নিয়ে সলভ করার চেষ্টা করুন। সরকারকে বিড়ম্বনায় ফেলা, সরকারকে বিরোধিতা করা, এগুলো আমাদের লক্ষ্য নয়। কিন্তু দিন দিন বঞ্চিত হয়ে গেলে আমার বাবা মায়ের চোখের জলটা আমার কাছে আগে সরকারের চেয়ে। সরকারের যে কাজ সরকার রাখতে পারছে না, তখন কিন্তু প্রতিবাদটা আসছে। এই প্রতিবাদ যারা আগে করতো না, আগে যারা সোশ্যাল মিডিয়াতে লিখতে ভয় পেত, তারা কিন্তু এখন বড় বড় কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক প্রোফাইলে লাইভে বলে দিচ্ছে। আস্তে আস্তে কিন্তু মানুষ জাগছে, মানুষের সাহস বাড়ছে। আজকে একটা কর্মসংস্থান দিলে, স্কুলে ফিরলে সে কিন্তু একটা কমেন্ট করতে ভয় পাবে মুখ্যমন্ত্রীর পেজে গিয়ে, বিরূপ কমেন্ট। কেন? যে আমি সরকারি চাকরি করি। আজকে যদি কমেন্ট করি, আমারও সংগঠন থাকবে, কমেন্ট করি, তাহলে আমার হয়তো চাকরিটা থাকবে না।
কেন কমেন্ট করব? আমার কাজ হচ্ছে শিক্ষকতা করা, আমি এর মধ্যে কেন ঢুকবো? আর সোশ্যাল মিডিয়াতেও বা কেন লিখবো? কোনো কিছু যদি সমস্যা হয় আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এটা সলভ করতে হবে, চিঠি লিখে জানাতে হবে। কিন্তু এই যে ছাত্রদল বা স্টেট, ওই বিক্রম সদানন্দ, ওই মিজানুর ভাইয়েরা, সদানন্দ দ্বারা, ওরা কিন্তু একভাবে ওই সদানন্দ দ্বারা দেখছে, বেসরকারি কাজ করে, সারাদিন কাজ করার পর এখন লাইভ দেখছে, তার বয়স 40-এর কাছাকাছি, একবার করে ফোন করে, দাদা এই সময় সন্তানটা খুব দরকার, এই সময় সন্তান আসবে, লজেন্স চাইবে, ক্যাডবেরি চাইবে, পিছনে এসে ধরবে, বাবা লজেন্স দাও, ক্যাডবেরি দাও, খাবো বাবা। এখন দাদা বিয়েটা করে নাও, তা বলছে বিয়ে করলে আমি টানতে পারবো না, বাবা প্যারালাইসিস রুগী, করোনার সময় ফুচকা বিক্রি করেছে, করোনার সময়, এখন যা কাজ করে 5-7 হাজার টাকা পায়, এইদিকে কাজ করে কলকাতার দিকে, বাড়ি যাওয়ার সময় আবার খাতা কিনে নিয়ে যায় কলেজ স্ট্রিট থেকে, বাড়ির পাশে আশেপাশের দোকানে দেয়, সেখান থেকে যদি পথ খরচটা বেরিয়ে যায় রবিবার করে। দাদা আমার একটা বিয়ে করার খুব প্রয়োজন, কিন্তু করতে পারছি না, ভাবতে পারছে নিজের থেকে কি হতে পারে, সে ভালোভাবে বাঁচতে পারছে না, তার জীবন যৌবনটা সে অন্য ছেলে মেয়ে দেখে সে ভাবছে, বাচ্চা সন্তান দেখে ভাবছে, যদি আমার এরকম একটা সন্তান, আমি ঠিক টাইমে বিয়ে করতে পারতাম, তাহলে হয়তো এমন একটা সন্তান আমার হতো। ভাবতে পারছেন হয়তো আমার এমন একটা সন্তান হতো। ওই সদানন্দা দেখছে তাকিয়ে, তার ব্যাকআপ নেই। অনেকের এই বিক্রমের ব্যাকআপ আছে, ও কিন্তু অলরেডি বিয়ে করে নিয়েছে, ওর বাবা একটা চাকরি করেন হাই স্কুল টিচার, উনি কিন্তু বিয়ে করে নিয়েছেন, এবং তার ড্রেস দেখলেও পাঞ্জাবি পরে বসে আছে, কিন্তু সদানন্দা একটা জামা পরে ইন করে আছে, তার ব্যাকআপ নেই, তার বাবার ওষুধ কিনতে হয় মাসে মাসে। তাই বলছি এইরকম সদানন্দ, এমন পৃথ্বীরাজ, এমন দারিদ্রতার সাথে লড়াই করে, ওই শহরজান ক্যানিংয়ের দারিদ্রতার সাথে তাদের লড়াই করে সে আসে কলকাতার রাজপথে। শিক্ষক দিবস এসেছিল, আমি কটা ভিডিও শেয়ার করেছি। আপনাদের কষ্ট হয় না? আজকে ক্যানিং থেকে আসছে, ক্যানিং থেকে, তার সাথে একজন ছাড়া না এলে চলতে পারে না, কারণ তার সাথে হুইল চেয়ার রয়েছে, হুইল চেয়ার নিয়ে সে চলতে পারে না। তার যে প্রতিবন্ধী রোগ, তার নাম হচ্ছে মায়োপ্যাথি, তার হাত পা ছোট হয়ে যায় বেশি হাঁটলে, তার এনার্জি থাকে না, শুয়ে পড়ে ওইভাবে। আপনাদের কষ্ট হয় না? এই প্রতিবন্ধীরা বাদ চলে যাবে, কষ্ট হবে না? 3 বছর অপেক্ষা করার পর, কোনো চাকরি প্রার্থী 3 বছর অপেক্ষা করার পর, আজ কোনো চাকরি প্রার্থী যদি সে চাকরি না পায়, শিক্ষকতার পেশায় না ঢুকতে পারে, আজকে সে কি করবে বলুন? আজকে কি করবে বলুন? আজকে যে চাকরি প্রার্থীরা 3 বছর পর, আমার সারাদিন ধরে এত ফোন আসে, অনেকেরই ফোন রিসিভ করতে পারে না, আমি নিজে দুঃখিত, কিচ্ছু করার নেই। যে চাকরি প্রার্থী আজকে পাবে না এই 3 বছর, ওদিকে 5 বছর পর পরীক্ষা, 3 বছর বসে থেকে পাশ করে 8 বছর পর কেউ যদি বাদ চলে যায়, সে কি হবে? সে কি আদৌ বেঁচে থাকবে? সে কি আদৌ স্বাভাবিক থাকবে, না ডিপ্রেশনে চলে যাবে? এটা আপনাদের কাছে বলা থাকলো। এই বলে আমি লাইভ শেষ করছি। কেন 50,000 দরকার? আজকে 5 বছর পর পরীক্ষা, পাশ করে 3 বছর পেরিয়ে গেছে। আজকে যদি কোনো চাকরি প্রার্থী বাদ চলে যায়, তার অবস্থাটা কি হবে? সে কি স্বাভাবিক থাকবে, না ডিপ্রেশনে চলে যাবে, না কোন পথ অবলম্বন করবে? এটা সরকারের কাছে থাকলো, পুলিশ প্রশাসনের কাছে থাকলো। আর পুলিশ প্রশাসনের কাছে শেষ কথা বলবো, সুযোগ করে দিন। বিধানসভায় অভিযানে অনেক পুলিশ অফিসার আমাদের সুযোগ করে দিয়েছিল যে আপনারা বসুন, ন্যায্য দাবি। প্রত্যেক পুলিশ অফিসারকে বলছি, বিধানসভায় অনেক অফিসার আমাদেরকে রেডি করে যে আপনারা বসুন, আমাদের ন্যায্য দাবি, আমরা এতই 3 বছর ধরে আপনাদের আন্দোলন দেখে আসছি। অনেক পুলিশ অফিসার বলছে আপনাদের ন্যায্য দাবি, আমার সন্তানও আপনাদের মধ্যে আছে। অনেক পুলিশ অফিসার বলছে আমার সন্তানও আপনাদের মধ্যে আছে, আপনাদের ন্যায্য দাবি, আন্দোলন চালিয়ে যান। আর মন্ত্রীদের সামনে তারা কিন্তু স্যালুট ঠোকে, কিন্তু পিছনে কিন্তু এই কথাটাই বলে যে ন্যায্য দাবি, এখান থেকে ফিরবেন না। আর যে কোর্টে যিনি আছেন, কোর্টে আমাদের মহামান্য বিচারপতিরা, তারাও জানে এদের ন্যায্য দাবি। 5 বছর পর পরীক্ষা, 3 বছর টেট পাস করে বসে আছে, তারা বিচার করবে, ওনারা বিচার করবে। একটা কথা বললাম যে করতে পারে, প্রতিবন্ধী যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা যদি থাকতো, 3 বছরে অনেক আগে নিয়োগ হতো। আর 3 বছরে 6টা নিয়োগ পেলে 10,000 করে ভ্যাকান্সি হলে মোট
60,000 ভ্যাকান্সিতে নিয়োগ হতো। আজকে আবারও বলছি, কোনো মন্ত্রী তার নিজের বাড়ি থেকে, নিজের জমানো অর্থ থেকে আমাদের বরাদ্দ করবে না। আমাদের ন্যায্য হকের দাবি ছিনিয়ে নিতে প্রত্যেকেই পথে নামবেন, তারপর যা হবে দেখা যাবে। ছাত্রদল, তরুণ, সারা বিশ্বের তরুণ সব এক, বিশ্বের তরুণের উদ্যম সব এক। আজকে একটা ক্যান্ডিডেট বাদ গেলে হবে না, 50,000 চাই তো চাই, এটা বলেই শেষ করলাম। আর পুজো, আমাদের কোনো পুজো নেই। আর 21,500 যিনি বলছেন, 21,500 আমরা চাই না, এটা ডবল দরকার, এটা ডবল দরকার। 21,000 যারা বাদ যাবে তারা কি করবে? এই 5 বছর পর 7 বছর পর পর নিয়োগ হচ্ছে, কোনো কথা হবে না। আমাদের পরিষ্কারভাবে বলছি, এই যে এত লাইভ করছি, এত চিৎকার চেঁচামেচি করছি, এত রাগ দেখাচ্ছি, আমাদের নিয়োগ দিন, স্কুলে ফিরি, আমরা কোনো আওয়াজ করবো না। আজকে যে চাকরি হারাদের আপনারা দেখতে পাচ্ছেন, এরা কোনোদিন কিন্তু মাইকে বলতো না, এরা এখন বলছে। ওরা কিন্তু কোনোদিন কেউ চিনতও না। যে চাকরি হারাটা আমরা দেখি বিভিন্ন মিডিয়ায়, তাদের কেউ চিনতো না, তারা কিন্তু শিক্ষকতা করতো। আজকে তারা রাজপথে আন্দোলন করছে ন্যায্য দাবিতে। আমরাও চাকরি পেয়ে গেলে, আমরাও শিক্ষকতায় যোগদান করলে, আমরাও কোনো আন্দোলন করব না। প্রত্যেকের নিয়োগ দিন, যদি ভালো চান প্রত্যেকেরই নিয়োগ দিন। বাংলার ঘরে হাঁড়ি চড়বে, বাংলার চাকরি প্রার্থীরা আনন্দ করবে, বাংলার চাকরি প্রার্থী 2022 প্রাইমারি টেট উত্তীর্ণ সরকারের পাশে থাকবে, এটা কিন্তু বুঝতে হবে। স্বেচ্ছাচারিতা করবেন না, ইচ্ছে খুশি মতো নিজের স্টেপ নেবেন না, শূন্য পদ যা হবে তাই হবে এরকম নেবেন না। একটু সহানুভূতির সাথে দেখুন, ক্ষোভ কিন্তু একটু একটু করে বাড়ে, একটু সহানুভূতির সাথে দেখুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সহানুভূতির সাথে দেখুন, প্রত্যেক আধিকারিকদের উদ্দেশ্যে বলছি। এটা শুধুমাত্র যা হয়েছে তাই নয়। দেখুন চাকরি প্রার্থীরা যারা আমরা আছি, এদের ম্যাক্সিমাম অনেকের ওল্ড এজ, বয়স পেরিয়ে গেছে, এরা এবার বাদ চলে গেলে আর হবে না। আর এ জন্মে এরা আর নিয়োগে অংশগ্রহণ করলেও মানে সবসময় হেরে যাবে, যা পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রত্যেকেরই নিয়োগ দিন, এটা বলেই শেষ করলাম। ধন্যবাদ প্রত্যেককে, ধন্যবাদ এতক্ষণ ধরে লাইভ দেখার জন্য। আর কোনো ভুল ত্রুটি হলে পুলিশ প্রশাসন আধিকারিক ক্ষমার প্রার্থী। একটা কথা মাথায় রাখবেন, আপনার ঘরের সন্তান যদি এই পরিস্থিতি তৈরি হতো, আজকে সেও এমন পরিস্থিতি, এমন জায়গায় তৈরি হতো। আজকে আমাদের ব্যাকআপ নেই, আমাদের বাবা নেতা মন্ত্রী নয়। আজকে নেতা মন্ত্রী থাকলে যুবরাজ হয়ে বসে থাকতাম হয়তো, ভাবতে পারছেন? দিন, আপনারা যা করুন, যা খুশি করুন, একটা নিয়োগ দিন, একটা স্বচ্ছ নিয়োগ দিন, যাতে গরিব মানুষের এই প্রাইমারিতে যারা আসে, কত স্যালারি, প্রাইমারিতে যারা আসে তারা কি বিশাল বিশাল ঘরের সবাই কোটি কোটি টাকার মালিক, তারা একটা প্যাশন থাকে যে আমি শিক্ষক হব। এই জায়গাটা আসুন। প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য। আর একটা কথা, আজকে রাত্রে থেকে কল করুন, আর আপনি আসুন, বাবা মাকে নিয়ে আসুন, মাকে নিয়ে আসুন। অসুস্থ মা, পুলিশ দেখুক, পুলিশ দেখুক। আর একটা কথা, আন্দোলনটা এমনভাবেই করুন যেন একটা আলোচনা তৈরি হয়। পুলিশ ধরে নিয়ে যাবে, আর পুলিশকেও বলবো ধরে নিয়ে যাবেন না, সুযোগ করে দিন, বসুক সবাই, আমরা বসে একটা আলোচনা করি, তারপর আমরা সিদ্ধান্ত নেব। আমরা কোনো অশান্তি করব না, কোনো অগণতান্ত্রিক কাজ করব না, কোনো ঝামেলা করব না, কোনো যারা রাস্তাঘাটে যাতায়াত করে সাধারণ মানুষজন তাদের অসুবিধা করব না। আমাদের বসার জায়গাটা তৈরি করুন, এই বলে শেষ করছে। আর প্রত্যেকের ভিতরে একটা কথা বলো, যদি সত্যিই স্বপ্ন থাকে, এই পুজো আসছে, অলরেডি হালকা হালকা ঠান্ডা পড়ছে, প্রত্যেক দিকে কিন্তু বাজনা শুরু হয়ে গেছে, ঢাক বাজানো শুরু হয়ে গেছে, মাঝে মাঝে কানে আসছে। এই মহালয়া আসছে, কত আনন্দ আমরা করি, কিন্তু আমাদের মনে সেই আনন্দ নেই। সেই আনন্দ নেই, আমরা সবাই অসুস্থ, অনেকেই অসুস্থ, অনেকের প্রিয়জন হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে, মানে তারা থাকতে পারছে না, 2 বছর 3 বছর রেখে দিয়েছে, আসছে, থাকছে না, বাড়ির থেকে চাপ দিচ্ছে, অন্যের সাথে বিয়ে হয়ে গেছে, চোখের সামনে দেখতে হচ্ছে। এমন অনেকেই আছে, তারাও লেগে পড়ে আছে যে এবার কিছু করতে হবে। বাদ চলে গেলে কি হবে আমাদের, সেটা আমরা বুঝতে পারছি, আমরা জানি না যে কোথায় চলে যাব। শূন্যপদটা বেশি দিন। আর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তো অনেক আগে করানো হয়েছে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করুন। আমরা সত্যি অসুস্থ, সকালে আমরা স্কুলে জয়েন করি, আমরা দুপুরবেলায় সুস্থ হয়ে যাব। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।